প্রিয় ছাত্র বন্ধুরা, বিশ্বব্যাপী করোনার তাণ্ডব চলছে এবং আমাদের দেশে লকডাউন চলছে। এই লকডাউন পিরিয়ডে তোমরা সবাই বাড়িতে বন্দি অবস্থায় আছো। তোমাদের স্কুল নেই, ক্লাস নেই, টিউশন নেই, তা বলে পড়াশোনা থামিয়ে রাখলে তো চলবে না। বাড়িতে প্রস্তুতি নিতে হবে। তোমরা বাড়িতে তোমাদের যে সমস্ত রেফারেন্স বই আছে সে সমস্ত রেফারেন্স বই মিলিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে এবং তোমাদের সুবিধার্থে আমি বাংলা বিষয়ে সাহিত্য এবং ব্যাকরণ থেকে বিভিন্ন ক্লাস আমি ধারাবাহিকভাবে নেব। আজ থেকে এই ক্লাস আরম্ভ হলো এবং প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও তোমাদের জন্য দশম শ্রেণীর জন্য দেব। তোমরা টেক্সট পড়ার সাথে সাথে আমার এটা মিলিয়ে রাখবে। তোমরা আমার ভিডিওটা দেখার সময় হাতে খাতা এবং পেন রাখবে কাছে এবং টপিকস যেটা পড়াবো সেটা বই তোমরা বার করে রাখবে, মিলিয়ে নেবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে, তারপরে আমি আবার ওইটা উত্তর তোমাদের দিব। তো আজকে তোমাদের আমি শুরু করছি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে 2টি বা 3টি প্যারাগ্রাফ আমি আজকে আলোচনা তোমাদের জন্য করব। ধাপে ধাপে এই আলোচনা আশা করছি 3 দিনের ক্লাস হলে এটা শেষ হয়ে যাবে এবং তোমাদের জন্য কিছু প্রশ্ন প্র্যাকটিস সেট আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। তোমরা এখান থেকে ডাউনলোড করে বা মোবাইলটাকে থামিয়ে সেটা তোমরা খাতায় টুকে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে আমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রথম ক্লাস আজকে আমরা শুরু করছি। তোমরা সবাই একটা নির্দিষ্ট সময় করে নেবে বাংলার জন্য, সেই সময়ে এগুলো করবে এবং অন্যান্য যে সমস্ত স্যাররা হয়তো অনেক ভিডিও দিচ্ছেন সেগুলো ফলো করবে। তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। তো আজকে তোমাদের তাহলে হারিয়ে যাওয়া কালি কলম থেকে আরম্ভ করছি। লেখক নিখিল সরকার, শ্রীপান্থ তার ছদ্মনাম। 1932 সালে তার জন্ম, 2004 সালে মৃত্যু। তিনি মূলত আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন আজীবন সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। লিখেছেন প্রচুর বইপত্র, লিখেছেন সাহিত্য, সমাজ, ইতিহাস, এগুলো বিষয়ে তিনি লিখেছেন। তো হারিয়ে যাওয়া কালি কলম তোমাদের মনে থাকবে। দেখো, মানুষের জীবন যাত্রা, সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, মানুষের সংস্কৃতিরও বদল ঘটে এবং মানুষের সংস্কৃতি, মানুষের সভ্যতার সাথে যে সমস্ত বিষয়গুলো যুক্ত তাদেরও পরিবর্তন ঘটে, বদল ঘটে। নতুন আসে, পুরাতন সরে যায়। পুরাতন তখন কি হয়, মানুষের কাছে একটা নস্টালজিয়ার মতন ব্যাপার হয়, মানুষের লোকে স্মরণ করে, আনন্দ পায়। বিবর্তনের পথ ধারাটা, বিবর্তন যে পরিবর্তনের যে রাস্তাটা সেটা তারা দেখতে পায়। যেমন ধরো আমাদের রান্নাঘরের ব্যাপারটা যদি ধরা যায়, এক সময় রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র ব্যবহৃত হতো আজকে তো সেটা হয় না, তারও পরিবর্তন ঘটেছে। লেখক লেখালেখির যে সমস্ত উপকরণ আছে যেমন কালি, কলম, এগুলো যে ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রযুক্তির আগমনে। কালি কলমের জায়গা নিচ্ছে কম্পিউটার, কম্পিউটারের জায়গা নিয়েছে ল্যাপটপ, ল্যাপটপের জায়গা নিচ্ছে উন্নত মানের মোবাইল সেট, সেখানে মানুষ লিখছে। লেখালেখির জন্য যে 3টি উপাদান খুব জরুরি ছিল, একটা ছিল কাগজ, একটা কালি, একটা কলম। এই 3টি উপকরণই আজকে মানুষের কাছে দিনকে দিন ক্রমশই প্রয়োজনহীন হয়ে পড়ছে, ওটা দরকারই হয় না। বাচ্চারাও লেখাপড়া শিখবে আগামী দিনে ই-লার্নিং, মোবাইল থেকে শিখবে, কম্পিউটার থেকে শিখবে। লেখালেখির পার্টি হয়তো চুকে যাবে, পড়ার জন্য অক্ষর থাকবে কিন্তু লেখালেখির পার্টি থাকবে। কিন্তু যারা লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তারা যখন এটাকে রোমন্থন করবেন, স্মৃতি রোমন্থন পুনরায় বলবেন, এর সঙ্গে মানুষের আবেগ, মানুষের স্মৃতি, ভালো লাগা, ভালো মন্দ লাগা, এগুলো জড়িয়ে থাকে। তো প্রাবন্ধিক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালি কলম
প্রবন্ধে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করেছেন। আজকে আমি তোমাদের এখানে 3টি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। 3টি প্যারাগ্রাফের আজকে মোট আলোচনা হবে। ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফ। আমি তাহলে প্রথম প্যারাগ্রাফটি পড়ছি, তোমরাও সাহিত্য বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। কথাই বলে কালি কলম মন, লেখে 3 জন। কথাই বলে মানে প্রবাদ বাক্য, লোকে বলে, জনশ্রুতি। প্রবাদ বাক্য এটি একটি, যে কালি কলম মন, লেখে 3 জন। কালি লাগবে, কলম লাগবে, আর মন থাকতে হবে। কারণ মননশীলতা থেকেই মৌলিক লেখার জন্ম। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। এটা লেখক বলছেন যে তিনি তো সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি সম্পাদকীয় বিভাগে কাজ করতেন, বিশালতার কাজ। তো তিনি যেখানে কাজ করেন সেটা লেখালেখির আপিস, প্রকাশনা সংস্থা। সুতরাং লেখালেখি নিয়েই কাজ করবো। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। লেখক নিজেকে খানিকটা পুরাতনপন্থী বলছেন। তো যে আমি ছাড়া কারো হাতে কলম নেই, সকলের সামনে চোখ ও আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, মানে মনিটর, কম্পিউটারের মনিটর আর কি। আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড আছে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, মানে ঠিক হলো না ভুল হলো, কোথাও ভুল হলে তাৎক্ষণিক করে নেবে। মনে রাখবা, যারা ছাপানো লেখা ঠিক নাকি ভুল দেখে তাদের কি বলে? প্রুফ রিডার বলে। প্রুফ রিডার, ভুল নাকি ঠিক, টাইপটা ঠিক হয়েছে কিনা। তো লেখকরা সাধারণত প্রুফ রিডারদের কাজকে হালকা করার জন্য লেখার সাথে সাথে 2-3 লাইন লিখলো, আবার দেখে নিল যে কোথাও সাধারণ ভুলগুলো আছে কিনা, কমন এররগুলো, সেগুলো ঠিক করে নেয়। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এখানে এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো, ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস, সবাই বলেন লেখালেখির আপিস। আসলে লেখালেখির আর একটা মানে হচ্ছে যে রচনা। লেখালেখি মানে সাহিত্যিকদের কাজ, লেখালেখি মানে পত্র পত্রিকার কাজ ইত্যাদিকেও লেখালেখি বলে। লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু আছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুনে বুঝিবা আমারও তাই। মানে লেখক বলতে চাইছেন যে তিনি জাত লেখক, লেখা তার পেশা এবং নেশা। তিনি লিখেন, পত্রিকার জন্য ফরমাইশি লেখা লেখেন, প্রয়োজনের লেখা লেখেন, আবার মৌলিক লেখাও লেখেন, মনের প্রয়োজনে যেগুলো আছে মৌলিক লেখাও লেখেন। তো কলম হচ্ছে তাদের সাথে অপরিহার্য অংশ, তাদের অপরিহার্য সাথী। সেই কলমে আজকে অফিসে খুঁজে পাওয়া যায় না। বাড়ি থেকে যদি তিনি নিয়ে যেতে ভুলে যান তাহলে সেদিনের কাজ মানে পয়মাল হয়ে গেল, নষ্ট। কারণ কারোর কাছে কলম চাইতে গেলে দেখা যাবে হয়তো নিপটা ভাঙা, ক্যাপটা নেই। কলমের সঙ্গে যে যত্নের, কলমের সঙ্গে যে ভালোবাসার, কলমের সঙ্গে যে আত্মিক সম্পর্ক মানুষের, সেটা শিথিল হয়ে গেছে। লেখক এটা হজম করতে পারেন না। তো এই হচ্ছে মোটামুটি প্রথম প্যারাগ্রাফটা তোমাদের পড়লাম। এখানে 2টো প্রবাদ বাক্য আমরা পেয়েছি, শুরুতে এবং শেষে, প্যারাগ্রাফের শুরুতেই। কালি কলম মন লেখে 3 জন। আর শেষে পেলাম কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মুন্সি একটি ফার্সি শব্দ। মুন্সি মানে সচিব, সেক্রেটারি। মুন্সি মানে সচিব। তোমরা জানো তোমাদের এলাকায় যারা লেবার কন্ট্রাক্টর, তারা তাদের সাইটে কাজের জায়গায় মুন্সি পাঠান। মুন্সির কাজ কি? প্রত্যেক দিনের দৈনন্দিন হিসাব রক্ষা করা। মুন্সি মানে করণিক, কেরানি, ক্লার্ক। তো মুন্সির কাছে কলম থাকবেই।
এখনকার যে মুন্সি তাদের কাছে কলম নেই, কলম না থাকলেও মুন্সি হয়। কেন? কম্পিউটারে তারা ডাটা এন্ট্রি করে, তাদের কলম প্রয়োজন হয় না। তাহলে কলম ছাড়াও মুন্সি হয়, কিন্তু একটা সময় ছিল যখন কলম ছাড়া মুন্সি কল্পনা করেও যেত না। তাহলে এই প্যারাগ্রাফে তোমরা দাগ দিয়ে রাখবে কালি কলম মন লেখেন তিনজন, এই বাক্যটাতে শেষে আছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এটাতে খুব খুব গুরুত্বপূর্ণ লাইন। আর একটা লাইন দাগ দিবে কালগুনে বুঝিবা আজ আমারও তাই দশা। বক্তাকে কালগুণ বলতে কি বোঝানো হয়েছে? কালগুণ মানে সময়ের চরিত্র, বৈশিষ্ট্য, ফিনোমেনা অফ দ্য টাইম, সময়ের চরিত্র। লেখকের দশা কি হয়েছে, তাহলে ওইটা লিখতে হবে। কলম ভুলে গেলে আনতে তিনি বিপদে পড়েন। আবার কি কালি কলম ছাড়া মুন্সি, এটা কল্পনার বাইরে ছিল, কিন্তু এখন কালি কলম ছাড়াও মুন্সি হয়। কারণ কম্পিউটারে ডাটা এন্ট্রি করেন, কম্পিউটারে টাইপ করেন, ডাইরেক্ট কম্পিউটারে লিখছেন। বহু লেখক আছেন, শিল্পী আছেন এখন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তারা সরাসরি স্ক্রিনেই লিখে সেটাই ছেড়ে দেন, সেটাই প্রথম তার প্রকাশিত রচনা। তো যে লেখক কলম ভালোবাসতেন তারও আছে এই অবস্থা, হচ্ছেন এই বিষয়টা লিখতে হবে। এখানে কয়েকটা শব্দ আমি নোট করে বলবো। কয়েকটা বিদেশি শব্দ আছে, একটা পর্দা, একটা হরফ। হরফ মানে হচ্ছে বর্ণ, পর্দা মানে হচ্ছে আবরণ। এই হচ্ছে মোটামুটি বিদেশি শব্দ। কিবোর্ড ইংরেজি শব্দ, টাইপরাইটার ইংরেজি শব্দ, স্ক্রিন ইংরেজি শব্দ। এই ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ এখানে। এখন তাহলে আমি দ্বিতীয় প্যারাগ্রাফটা পড়ছি। দ্বিতীয় প্যারাগ্রাফ, আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। কলম একবারে প্রিয় বান্ধবীর চাইতেও সম্পর্ক। 50-60 বছর আগে, লেখকের এই রচনা 50-60 বছর আগে, অর্থাৎ 30-এর দশকের কথা, 40-এর দশকের কথা, 50-এর দশকের কথা, 60-এর দশকের কথা। সেই সময়কালে কলমের সঙ্গে একজন মানুষের কি সম্পর্ক, কত নিবিড়, কত আর্থিক সম্পর্ক, সেটা বোঝা। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায়। স্লোলি, ধীরে ধীরে কালি আস্তে আস্তে পাস হবে ওই ইটা দিয়ে, কাটা অংশটা দিয়ে। তবে কালি পড়লে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে না লেখা, কোথায় পড়বে না লেখার পাতে। পাত মানে পাতা। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাদের হোম টাচ করতাম, গৃহের কাজ করতেন, বাড়ির কাজ। আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে এক টানে তা ছিঁড়ে ফেরত দিতেন প্রবন্ধে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর বা মাংস, ক অক্ষর গো মাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। অর্থাৎ বাইরে যেখানে সেখানে ফেলে দিলে গরু যদি খেয়ে নেয় তাহলে তো পাপ হবে। এই জন্যই গোমাংস যেমন নিষিদ্ধ, যারা অক্ষর জ্ঞানহীন লোকে বলে যে ওর কাছে ক অক্ষর গোমাংস। ক অক্ষরের মানে মতলব সে জানে না। গোমাংস যেমন পরিহার্য, ক অক্ষরও তার কাছে পরিহার্য। যারা লেখাপড়া জানে না। এখানেও কিন্তু একটা প্রবাদ বাক্য আমরা পেলাম, ক অক্ষর গোমাংস। এইগুলোকে আলাদাভাবে নোট করতে হবে যে প্রভাবিয়াল বাক্যগুলো কি, এগুলো আলাদাভাবে নোট করবে। এখানে কয়েকটি বিষয় আমি এখানে দেখবো। যে প্রথমে এখানে কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে, যে লেখকরা তাদের শৈশবে কিভাবে কলম তৈরি করতেন, লিখতেন কিসে এবং সে লেখাগুলো তারা কি করতেন, মাস্টার মশাইরা কিভাবে তাদের লেখাগুলো পরীক্ষা করতেন এবং শেষ পর্যন্ত কি করা হতো, যেগুলো কি করতেন। এই হচ্ছে মোটামুটি
এখানে একটা প্রশ্ন তোমাদের বলে দিয়েছে যে বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, খুব ভালো প্রশ্ন। গরু কি খেয়ে নিলে অমঙ্গল, এ প্রসঙ্গে উল্লেখিত প্রবাদ বাক্যটি কি, এটা উল্লেখ হতে পারে। তাহলে এটা হলো সেকেন্ড প্যারাগ্রাফ। এবারে তৃতীয় প্যারাগ্রাফটা পড়ছি, একটু মিলিয়ে নাও, তোমরা নিজেদের বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে পড়ার সময় বই খোলা রাখবে, বইয়ের তলায় থাকবে খাতা, হাতে থাকবে কলম, যেটা নোট করা সেটা ফট করে নোট করে নেবে খাতায়। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, এই লাইনটাও কিন্তু প্রশ্ন হতেই পারে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখক বলছেন। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন মানে কালি তৈরি করা সম্পর্কে একটা ছড়াই তখন ছিল, একটা কাহাবত, একটা জনশ্রুতি তৈরি হয়ে যায়। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মানেটা বলে দিচ্ছি, তিল হচ্ছে একটা শস্য, দানা শস্য, তিল ফল। আর ত্রিফলা, তিনটি ফল, ত্রিফলা বলা হয় বেল, বহেড়া, আমলকি, এরকম তিনটে ফল আমি দেখে নিচ্ছি, বলছি তিনটি ফল ত্রিফলা। শিমুল ছাল, শিমুলের ছাল লাগতো। ছাগ দুগ্ধে করি মেলা, ছাগলের দুধ তার সঙ্গে মিলিয়ে দেওয়া হতো। লোহার পাত্রে লোহা দিয়ে ঘষতে হতো, হামান দিস্তা লোহার ঘষলে এমন কালি তৈরি হতো যে মসি, মানে কালি, এমন মসি তৈরি হতো যে পাতা ছিঁড়ে যেত কিন্তু মসি, কালির দাগ মিটত না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, এই ছিল প্রেসক্রিপশন। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ, তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। হরিতকি ফল, খুব তেতো ফল, একটা কষা গো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তি গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছাঁকা দেওয়া হতো, মানে জলটা সিদ্ধ হয়ে যেত, জল সিদ্ধ করার কাজটা হয়ে যেত। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি, দোয়াত মানে মাটির তৈরি করা দেওয়ার, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাত ছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। আবার লেখক সেই পুরাতন কথা বলছেন যে কলম হাত ছাড়া হয়ে যাচ্ছে, কলমের জায়গা নিয়ে নিচ্ছে কম্পিউটার, কিবোর্ড। তো সুতরাং আবার তিনি সেই তার জন্য দুঃখ বোধ করছেন। এখন তোমরা এই যে তিনটা প্যারাগ্রাফ পড়লাম, তোমরা কয়েকটা লাইন খাতায় তুলে নাও, খাতায় তুলে রাখো। এগুলো লাইন নিয়ে আগামীকালকে আলোচনা হতে পারে। প্রথমত যেগুলো মোটামুটি প্রভার্বিয়াল সেন্টেন্স বা প্রবাদ বাক্যের মতন বাক্য, সেগুলো টুকে নাও। কালি কলম মন লেখে তিনজন, এটা টুকে নিবে। প্রথম লাইনে আছে, প্রথম প্যারাগ্রাফের শেষ লাইনে আছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এটা টুকে রাখো। আর টুকে রাখবে তোমরা দ্বিতীয় প্যারাগ্রাফের শেষ লাইনে ক অক্ষর গোমাংস। আর তৃতীয় প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনে যেটা আছে, এটা ঠিক প্রবাদ বাক্য নয়, কিন্তু এটা এক ধরনের কাজের ছড়া, খনার বচনের মতো। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এটা তোমরা এই কটা বাক্য লিখে রাখো। আর আগামী কালকে তোমাদের যেগুলো আলোচনা করব, আজকে এটা পড়লাম, পাঠ হলো, বুঝিয়ে বললাম তোমাদের, তোমরা বাড়িতে পড়বে ভালো করে মিলিয়ে। আর আগামী কালকে যেটা হবে সেটা হলো তোমরা এই যে পরের ক্লাসের আলোচনা, যেটা তোমরা দেখে নাও, গুরুত্বপূর্ণ লাইন, বিশেষ আলোচনা, ব্যাকরণগত প্রশ্ন। এই 3 অনুচ্ছেদ থেকে বিগত সালের মাধ্যমিক প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো আমরা কালকে তোমাদের লিখে দিব। এখানে তোমরা দেখে নিব গুরুত্বপূর্ণ লাইন বলতে যে লাইনগুলো তোমাদের টুকতে বললাম, সেগুলোতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেগুলো করতে হবে। আবার কোন লাইনগুলো পরীক্ষায় আসতে পারে। তারপরে ব্যাকরণগত কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা কারক বা সমাস
বা তোমার ধ্বনি পরিবর্তনের রীতি, বা তোমার ধরো ভাষা ভান্ডার, তারপরে প্রত্যেকটা 3 অনুচ্ছেদে মাধ্যমিকের প্রশ্ন কিন্তু এই 3 অনুচ্ছেদ থেকে বিগত সালে এসেছে, 18, 17, 16 এগুলো সালে। সেগুলো আমরা কালেকশন করে তোমাদেরকে কালকে দিয়ে দিব পিডিএফ আকারে, তোমরা সেগুলো রাখবে এবং বাড়িতে টেস্ট করবে। তো এলা তোমরা আগামী কালকে আমাদের এই ভিডিওটি দেখবে, মিস করবে না। তো আজকে এই পর্যন্ত আমরা রাখছি, তোমরা আগামী কালকে আবার আমাদের এই চ্যানেলে যথাসময়ে তোমরা দেখবে, আমরা দ্বিতীয় ভিডিওটা দিব। আপডেট থাকতে এই ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো এবং সঙ্গে সঙ্গে পড়াশোনা করো। খালি ইউটিউব চ্যানেল দেখলে হবে না দিনমান, এখান থেকে তোমরা নির্দেশনা নিয়ে নিজের পাঠ্যপুস্তকে ফিরে যাবে এবং খাতা কলম পেন নিয়ে নিয়মিত চর্চা করবে। পিডিএফ আকারে আমরা এই 3 প্যারাগ্রাফ থেকে প্রশ্নও দিয়ে দিব, সেই প্রশ্নগুলো নিয়মিত অভ্যাস করবে। ধন্যবাদ, তোমাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে।